আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আছি আছি আল্লাহ। স্যার আপনার বাবার কি অবস্থা? প্রায় আগের মতোই আর কি, একটু আগের চেয়ে হয়তো একটু ভালো। তোমরা কি আমার পিছনের বোর্ডটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আর একটু বোধহয় সময় বাকি আছে, আমি আর একটু ওয়েট করি। তোমরা সবাই জানো তো যে আজকে আমি শুরু করবো, এটা তো জানা আছে সবার, তাই না? জি স্যার জানা আছে। তোমরা একটু আমাকে বলবে যে আমি বোর্ডে লিখলে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে স্যার। এটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? স্যার কোয়ান্টাম মেকানিক্স শব্দটা পড়া যাচ্ছে কিন্তু স্যার মাঝে একটা মেকানিক্সের মাথায় আলোর ফোঁটা হ্যাঁ, পড়ছে। এটা ওই এই যে তোমার সমস্যাটা ওই মাঝে মাঝে ডিস্টার্ব করবে একটু। এই আলোটার স্পট পড়েছে, আপনি এটা অ্যাভয়েড করার কি উপায় সেটা তো বলা মুশকিল আর কি। মোটামুটি পড়তে পারছো আর কি, তাই না? জি স্যার মোটামুটি পড়া যাচ্ছে। পড়তে পারছো এবং স্পটটা পড়ছে এরকম একটা জায়গায়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারলে ওটাকে আমি অ্যাভয়েড করবো আর কি। তো ঠিক আছে, আহ, অনেকদিন পরে আবার তোমরা ক্লাসের জন্য সমবেত হয়েছে, এটা ভালো। আমি তো তোমরা জানোই যে একটা বিশেষ পরিস্থিতির কারণে কিছুদিন আমার ক্লাস বন্ধ রাখতে হয়েছিল আর কি। তো আল্লাহর রহমতে আমি আবার শুরু করতে যাচ্ছি, দেখা যাক কোথায় দাঁড়ায় আর কি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমি তোমাদের যা পড়িয়েছি সেইটা একটু একসাথে করে সেটা একটু সামারাইজ করার চেষ্টা করব। তার কারণ বহুদিন যেহেতু এই ক্লাস থেকে তোমরা দূরে ছিলে, আমার ধারণা অনেক কিছুই তোমরা ভুলে গেছো, অথবা সেভাবে তোমাদের চর্চা ছিল কিনা আমার জানা নাই। তো পুরাতন জিনিসগুলো আমি একটু একটু করে আজকের ক্লাসে সামারাইজ করে এর পরের ক্লাস থেকে আহ, যেখানে আমি থেমে গিয়েছিলাম তারপর থেকে শুরু করব। তাহলে কথাটা হলো যে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স ফোর্থ ইয়ারে যেটা আছে সেটাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, ইনফ্যাক্ট তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো মেট্রিক্স ফর্মালিজম কোয়ান্টাম মেকানিক্সের, ব্রা এবং হেট নোটেশনে কোয়ান্টাম মেকানিক্সকে কি করে প্রকাশ করে, এবং এই মেট্রিক্স ফর্মালিজমের মাধ্যমে কি করে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমগুলোর সলিউশন হয় সেগুলো নিয়ে একটা আলোচনা আছে। এছাড়া তোমাদের যেটা আছে সেটা হলো পার্টারবেশন থিওরি, এবং সেখানে টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি আছে, ডিজেনারেট নন ডিজেনারেট কেসে পার্টারবেশন থিওরি আছে, বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন অ্যাপ্রক্সিমেশনের কথা আছে। আর ছোট্ট একটা চ্যাপ্টার শেষে একেবারে আছে, সেটা হলো রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, যেখানে ক্লেইন গর্ডন এবং ডিরাকের ইকুয়েশনের সলিউশন নিয়ে কথাবার্তা আছে। তো এর ভিতরে দুটো অংশ, এই তিনটা অংশের ভিতরে মেট্রিক্স ফর্মালিজম, পার্টারবেশন থিওরি এবং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, এই তিনটার ভিতরে দুটো অংশ আমার কভার করার কথা, মেট্রিক্স ফর্মালিজম অফ কোয়ান্টাম মেকানিক্স এবং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। তো মেট্রিক্স ফর্মালিজম কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং সেখানে যে কথাগুলো ছিল সেটা হলো ব্রা এবং কেট নোটেশন, ব্রা অ্যান্ড কেট নোটেশনস, এবং ব্রা এবং কেট নোটেশন যেটা ছিল সেটা দিয়ে আমরা যে জিনিসটাকে প্রকাশ করেছি সেটা হলো স্টেট ভেক্টরস।
এই স্টেট ভেক্টর প্রকাশ করতে যে আমাদের যে ধারণাগুলোকে নিয়ে আসতে হয়েছিল তার ভিতরে ছিল হচ্ছে একটা হচ্ছে রিভার্স স্পেস, এবং এই স্টেট ভেক্টর যা এবং কে নোটেশনে যখন আমরা লিখেছি আলফা, এটা হলো ব্রা আলফা, এটা হলো কেট আলফা, এই স্টেট ভেক্টর গুলো নিয়ে কি অ্যালজেব্রা করা যায় সেগুলো নিয়ম কানুনগুলো আমরা ক্লাসে পড়েছি। একই সাথে যে অপারেটর গুলো ছিল সেই অপারেটর গুলো আমরা দেখেছি এই সমস্ত অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। তার মানে একটা পার্টিকুলার অপারেটর যদি এ হয় তাহলে এর জন্য আমি এরকম ম্যাট্রিক্স এলিমেন্ট তৈরি করতে পারি, এবং এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলোর কি বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি মিন করে, অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি মিন করে ইত্যাদি। এই জিনিসগুলো নিয়ে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে এখানে হার্মিশিয়ান কনজুগেশনের কি ভূমিকা, কি করে ব্রা থেকে কেটে, কেট থেকে ব্রাতে চলে যাওয়া যায়, এবং আমরা এগুলো নিয়ে কথা বলতে যে দেখেছি যে অপারেটর গুলো কেমন তুমি ওই হার্মিশিয়ান কনজুগেশন তুমি করতে পারো এই অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্টের, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখি। একই সাথে আমরা পার্টিকুলার কতগুলো স্পেশাল অপারেটরের কথা বলেছি, যেমন আইডেন্টিটি অপারেটর, তারপরে তোমাদের ইউনিটারি অপারেটরের কথা বলা হয়েছে যারা কোয়ান্টাম মেকানিক্সে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়ার পরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হলো কোয়ান্টাম মেকানিক্সের যে ইকুয়েশন অফ মোশন আছে সেটার ভিন্ন ভিন্ন রিপ্রেজেন্টেশন। এগুলো করতে যে একটা ছোটখাটো আরো জিনিস আমাদের কনসিডারেশন এসেছিল, যেমন প্যারিটি অপারেটর, প্যারিটি অপারেশন, প্যারিটি অপারেটরের যে আইগেন ভ্যালুগুলো আছে, কোথায় কোথায় কোন সিচুয়েশনে প্যারিটি কনজার্ভ করে, এগুলো নিয়েও তোমাদের সাথে কথাবার্তা হয়েছে। তাহলে ওই ম্যাট্রিক্সের যে গ্রামার, সেই গ্রামার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনের যে গ্রামার, সেই গ্রামারটা একটু শেখার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে রিপ্রেজেন্টেশনস। সেখানে আমরা শ্রোডিঙ্গার, হাইজেনবার্গ ইন্টারঅ্যাকশন এবং এনার্জি রিপ্রেজেন্টেশনের কথা বলছি। তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে রিপ্রেজেন্টেশন গুলো, এই সমস্ত রিপ্রেজেন্টেশনে আমাদের ইকুয়েশন অফ মোশনের যে ম্যাথমেটিক্যাল ফর্ম, সেই ফর্মে কোনো পরিবর্তন আসে না, এবং মোর অর লেস যে রিপ্রেজেন্টেশনেই তুমি থাকো না কেন, কোনো একটা অপারেটরের যদি টাইম ডেরিভেটিভ নাও, অপারেটরটা যে রিপ্রেজেন্টেশনেই হোক না কেন, এখানে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি, যে রিপ্রেজেন্টেশনেই হোক না কেন, তাহলে তুমি যেটা পাও সেটা হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে অপারেটরের টাইম এভলিউশনের জন্য ইকুয়েশন, এবং তুমি যদি শ্রোডিঙ্গারে থাকো তাহলে এখানে এস বসাবে, যদি হাইজেনবার্গে থাকো তাহলে এখানে এইচ বসাবে, যদি ইন্টারঅ্যাকশনে থাকো তুমি টাইম ডিপেন্ডেন্ট পার্টটার জন্য আমরা যে সিম্বল ইউজ করেছি সেটা বসাবে। ইউ ক্যান ডু এনিথিং। এগুলো তোমাদের মনে আছে, এগুলো হচ্ছে ইকুয়েশন অফ মোশন লেখার প্রসেস, এগুলো আমরা করছি। এর ভিতরে এনার্জি রিপ্রেজেন্টেশন একটুখানি স্পেশাল, এবং ইন্টারঅ্যাকশন পিকচার এটারও একটা বৈশিষ্ট্য আছে। ইন্টারঅ্যাকশন পিকচার আমরা যেটা করি, আমরা টোটাল হ্যামিল্টনিয়ানটাকে দুই ভাগে ভাগ করি, একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট, একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, এবং আলটিমেটলি আমরা দেখি যে অপারেটরের টাইম এভলিউশনটা ইজ কমপ্লিটলি ডিটারমিনড বাই দ্য টাইম ডিপেন্ডেন্ট পার্ট। এটা হওয়ার কথা। আচ্ছা, আর ইন্টারঅ্যাকশন পিকচার মানে এনার্জি রিপ্রেজেন্টেশনে আমরা যেটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে
এইখানে আমরা এনার্জি আইগেন স্টেট নিয়েই কাজ শুরু করি। তার মানে এর আগে যে স্টেট ভেক্টর গুলো আমরা লিখেছিলাম, এই বিভিন্ন রিপ্রেজেন্টেশনে যে স্টেট ভেক্টর গুলো আছে, এই স্টেট ভেক্টর গুলো এনার্জি আইগেন স্টেট কিনা সেটা আমরা জানি না। আমরা কখনো দাবি করিনি এই সমস্ত স্টেট ভেক্টর গুলো এনার্জি আইগেন স্টেট, এই কথাটা আমরা কখনো বলিনি। কিন্তু আমরা যখন এনার্জি রিপ্রেজেন্টেশনে যাই তখন আমরা শুরু থেকেই বলে নিই এরা হচ্ছে এই স্টেট ভেক্টর গুলো ব্রা বা কে যেভাবে লিখে না কেন এরা হলো হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট। এর ফলে এটার একটা বিশিষ্টতা চলে আসে, সেটা হচ্ছে যে আমরা যখন সলিউশন গুলো লিখি সেই সলিউশন গুলো আমরা শ্রোডিঙ্গার বা হাইজেনবার্গ অথবা ইন্টারঅ্যাকশন পিকচারে আমাদের যে এক্সপোনেনশিয়াল টার্মটা থাকে which is an operator, এবং সেটা কি হয় থাকে হচ্ছে e to the power i হ্যামিল্টনিয়ান ওভার h, ঠিক আছে, এরকম একটা চেহারা। কিন্তু আমরা যখন এনার্জি রিপ্রেজেন্টেশনে আসি তখন আমরা এখানে কি লিখি, এখানে আর h লিখি না, আমরা লিখি e t ওভার h। ঠিক আছে, তোমাদের কি মনে আসে এগুলো? তার মানে এইভাবে আসে কখন, যখন তুমি এনার্জি রিপ্রেজেন্টেশন। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে আইগেন ভ্যালু আর এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর। তোমাদের কি এগুলো মনে টনে আসছে কিছু নাকি? কথা তো বলে নাকি ওদের, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এগুলো কি কিছু মনে আছে? জি স্যার, অল্প অল্প আছে। অল্প অল্প মনে আছে, দেখলে আমার বেশি বেশি মনে হয়। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনের কথাগুলো আমরা বললাম, রিপ্রেজেন্টেশন শেখার ফলে আমাদের যে লাভটা হলো, কি লাভ হলো? আমরা দেখলাম যে বিভিন্নভাবে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের টাইম এভলিউশন অথবা স্টেট ভেক্টরের টাইম এভলিউশনকে এক্সপ্রেস করতে পারি। কখনো টাইম এভলিউশনের দায়িত্বটা আমি স্টেট ভেক্টরের উপরে দিতে পারি এবং এই দায় থেকে আমি অপারেটরকে মুক্ত করে দিতে পারি। আবার কখনো এই দায় আমি অপারেটরের উপরে চাপাতে পারি, স্টেট ভেক্টরকে আমরা মুক্ত করে দিতে পারি। আবার কি করতে পারি, আমরা হ্যামিল্টনিয়ানটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি এমন ভাবে যাতে কিছু দায় থাকে স্টেট ভেক্টরের উপরে এবং কিছু দায় থাকে অপারেটরের উপরে। এনার্জি রিপ্রেজেন্টেশনে এসে আমরা একটু অন্য ভাষায় কথা বলি। আমরা শুরু থেকেই যে কাজটা করি সেটা হলো আমাদের যে স্টেট ভেক্টরটা আছে আমরা বলে দিই যে স্টেট ভেক্টরটা বিশেষ ধরনের স্টেট ভেক্টর, এটা হলো হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট। কিন্তু যে জায়গাটা ইন্টারেস্টিং সেটা হলো তোমার শ্রোডিঙ্গার, হাইজেনবার্গ অথবা ইন্টারঅ্যাকশন পিকচার যার কথাই বলো না কেন, এর মধ্যে কোনোটাই ইউনিক না। তুমি ইচ্ছা করলে এক রিপ্রেজেন্টেশন থেকে আরেক রিপ্রেজেন্টেশনে চলে যেতে পারো উইথ দ্য হেল্প অফ টাইম এভলিউশন অপারেটর, যেটার ইউনিটারি ক্যারেক্টার আছে। টাইম এভলিউশন অপারেটর কোনটা? এই যে আমি লিখেছিলাম এক্সপোনেনশিয়াল i h t ওভার h ক্যাট, এইটা হচ্ছে আমার সেই টাইম এভলিউশন অপারেটর যেটার ইউনিটারি অপারেটরের ক্যারেক্টার আছে। আচ্ছা, এই যে ইকুয়েশন অফ মোশন লেখার নিয়ম আমরা শিখলাম, এই ইকুয়েশন অফ মোশন লিখতে গেলে কি লাগে? আমার অপারেটরটা ইকুয়েশন অফ মোশন আরেকবার লিখি আমি, বি এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় ইকুয়েশন কোয়ান্টাম মেকানিক্সের, এবং কোয়ান্টাম মেকানিক্সের অনেকখানি এই ইকুয়েশনের ভিতরে যে কোনো অপারেটর সময়ের সাথে সাথে কি করে পরিবর্তিত হয় সেটা জানার জন্য আমার দুটো জিনিস জানা দরকার। এক হলো সেই অপারেটরের এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স আছে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে সেই অপারেটর হ্যামিল্টনিয়ানের সাথে কনভলিউট করে কি করে না। এবং এই যে চেহারাটা, এই চেহারাটা অসাধারণ চেহারা এই জন্য যে এর একদম কমপ্লিট ক্লাসিক্যাল অ্যানালগ আছে, এবং সেইখানে আমরা কমিউটেটর ব্র্যাকেটের জায়গায় পয়সনের ব্র্যাকেট ইউজ করি। এটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম। এটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস। বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে তুমি ইচ্ছা করলেই
একটা ক্লাসিক্যাল রিপ্রেজেন্টেশনকে এখন কোয়ান্টাম রিপ্রেজেন্টেশনে নিয়ে যেতে পারো। সিম্পলি তোমাকে কি করতে হবে, ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশনটা লিখতে হবে। ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন মানে কি, যে কোনো একটা মোমেন্টাম, এনার্জি, পজিশন, এরকম যে ডাইনামিক্যাল ভ্যারিয়েবল আছে যেটা কিন্তু অপারেটর না, এইটা টাইম ডেরিভেটিভটা তুমি এক্সপ্রেস করবে ইন টার্মস অফ পয়সন ব্র্যাকেট, কি বলে পয়সন ব্র্যাকেট। পয়সন ব্র্যাকেটের মধ্যে যে কি বলবো ওই জেনারেলাইজড মোমেন্টাম অথবা জেনারেলাইজড কোঅর্ডিনেটের দিয়ে তুমি যে এই সমস্ত ডাইনামিক্যাল ভ্যারিয়েবলকে ইয়ে করছো, ওখানে ডিফারেন্সিয়েট করছো, সেই সমস্ত ডাইনামিক্যাল ভ্যারিয়েবল গুলো নিয়ে তুমি যদি কমিউটেটর ব্র্যাকেট তৈরি করো এবং তার আগে যদি একটু 1/IH কাট বসিয়ে দাও, দেন ইউ উইল গেট দ্য করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশন অফ মোশন। ঠিক একইভাবে তোমার যদি একটা কোয়ান্টাম ইকুয়েশন অফ মোশন দেয়া থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, দিস টার্ম উইল রিমেইন অ্যাজ ইট ইজ, এইটাকে তোমার রিপ্লেস করতে হবে পয়সনের ব্র্যাকেট দিয়ে, এবং এই টার্মটাকে পুরাটাকে তোমার 1 বানিয়ে ফেলতে হবে। ইউ উইল জাস্ট টেক ইট অ্যাজ 1, তাহলে কিন্তু তুমি ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশনে চলে যাবে। তাহলে এই ট্রান্সফরমেশনটা খুব মজার এবং খুব কাজের। এটুকু পড়ার পরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম উইথ দ্য হেল্প অফ মেট্রিক্স ফর্মুলা, ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। এবং সেখানে আমরা সিম্পলি অ্যালজেব্রা করেছি, এবং সেই অ্যালজেব্রা থেকে আমরা এনার্জি আইগেনভ্যালু এবং যে অপারেটরগুলো আমাদের আছে সেই অপারেটরগুলোর মেট্রিক্স বের করেছি। এবং সেখানে আমার হাতে কি ছিল, আমার হাতে ছিল হচ্ছে শুধুমাত্র হ্যামিল্টনিয়ানটা, এবং আমার হাতে ছিল আরেকটি মাত্র জিনিস, সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল কমিউটেশন। এই দুটো ইকুয়েশন আমার হাতে ছিল, এবং এই দুটো ইকুয়েশন নিয়ে আমি অ্যালজেব্রা করে আমি যেটা বের করতে পেরেছিলাম সেটা হচ্ছে এনার্জি আইগেনভ্যালু গুলো, ওমেগা সি হলো ক্যারেক্টারিস্টিক এনার্জি, এবং একই সাথে আমি নতুন নতুন অপারেটর তৈরি করেছিলাম, এ ড্যাগার এবং এ, এর ভিতরে এ ড্যাগার ছিল আমার হচ্ছে রেইজিং স্ল্যাশ ক্রিয়েশন অপারেটর, এবং এটা ছিল হচ্ছে আমার লোয়ারিং স্ল্যাশ annihilation অপারেটর। এই দুটোর কমিউটেশন আমরা দেখেছিলাম, অ্যান্টি কমিউটেশন দেখেছিলাম, এবং এগুলো থেকে আমার তৈরি হয়েছিল নাম্বার অপারেটর। আরো অনেক ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে এই যে এ ড্যাগার এবং এ দুটো তৈরি করতে যে আমার এক্সও লাগে, ইও লাগে। কাজে এ ড্যাগার এবং এ যোগ বিয়োগ করে আমি এক্স এর জন্য ম্যাট্রিক্স বের করতে পেরেছিলাম, ই এর জন্য ম্যাট্রিক্স বের করতে পেরেছিলাম। তার মানে কি, তার মানে আমার যে হারমোনিক অসিলেটর প্রবলেমটা আছে এটার কমপ্লিট সলিউশন আমি এই ম্যাট্রিক্স ফর্মালিজম ব্যবহার করে করতে পেরেছিলাম, ইনক্লুডিং, হ্যাঁ বলো স্যার। ডান সাইডে রাইট কর্নারে লোয়ারিং এর পরের লেখাগুলো বোঝা যাচ্ছে না, আচ্ছা, সম্ভবত ঠিক আছে, একটু ঠিক আছে, জানালার আলো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা আমাকে বলবেন, হ্যাঁ যেখানেই অসুবিধা হয় আমাকে বলবেন। আমি এর দিকে যাবো না। রেজিং অথবা ক্রিয়েশন এই কথাটাই বলা হয়েছে। এখন কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি এখন, না অসুবিধা হচ্ছে দেখতে?
স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে একটু দেখতে বোধহয় অসুবিধা হচ্ছে। আই উইল ট্রাই টু কিপ মাইসেলফ ইন দিস টাইম। আচ্ছা, তাহলে হারমোনিক অসিলেটর প্রবলেম যেটা, সেটা সলিউশন আমরা করেছি ম্যাট্রিক্স ফর্মালিজম ব্যবহার করে। ম্যাট্রিক্স গুলো আমরা বের করেছি, ম্যাট্রিক্স এলিমেন্ট গুলোর কি অর্থ সেগুলো আমরা বলেছি, ট্রানজিশনের কথা আমরা বলেছি, আইগেন ভ্যালুর কথা আমরা বলেছি। এরপরে আমরা চলে গেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টামে। অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা যখন গেলাম তখন আমরা দেখলাম যে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্ট গুলো আছে, তিনটা কম্পোনেন্ট, প্রত্যেকটাই অপারেটর, এদের কমিউটেশন রিলেশন গুলো কেমন সেগুলো আমরা ডিসকাস করেছি। এবং এই কমিউটেশন রিলেশন ডিসকাস করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য স্টেট ভেক্টর তৈরি করতে চাই, সেটা ব্রাই হোক আর কেটি হোক, আমাদের সেই স্টেট ভেক্টর অ্যাঙ্গুলার মোমেন্টামের এখানে যে চারটা অপারেটর দেওয়া আছে এর মধ্যে এইটি এবং এই তিনটার ভিতরে যে কোনো একটা আইগেন স্টেট হতে পারে। তার মানে কি? তার মানে তুমি যদি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট ভেক্টর তৈরি করো লাইক দিস, তাহলে এই স্টেট ভেক্টরটা জে স্কয়ারের আইগেন স্টেট হতে পারে এবং এই যে তিনটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা আইগেন স্টেট হতে পারে। ওয়ান অফ দিস থ্রি। এবং সেটা কোথা থেকে বোঝা যায়? এই যে বললাম, তুমি যদি কমিউটেটর নাও তাহলে তুমি বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? যে আলাদা দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট নিয়ে কমিউটেটর ব্র্যাকেট তৈরি করলে তারা কখনো কমিউট করে না। সেটা থেকে বোঝা যায় যে আমি এমন কোনো আইগেন স্টেট তৈরি করতে পারবো না যেটা ওই দুটো কম্পোনেন্টের জন্যই প্রযোজ্য। কিন্তু জে স্কয়ারের সাথে যে কোনো কম্পোনেন্ট নিয়ে যদি আমি কমিউটেটর ব্র্যাকেট তৈরি করি তাহলে আমি দেখব যে এই কমিউটেটর ব্র্যাকেট শূন্য দেখাচ্ছে। তার মানে জে স্কয়ারের সাথে যে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে যদি আমি একটা আইগেন স্টেট তৈরি করতে চাই তাহলে আমি আইগেন স্টেট তৈরি করতে পারবো। এই হচ্ছে কনক্লুশন। এবং সেই কনক্লুশন যখন পেলাম তখন উই চুজ দিস ওয়ান। জেড কম্পোনেন্টকে আমরা মনে করলাম যে আমরা জে স্কয়ারের সাথে আমি ইচ্ছা করলে জে এক্স কেও নিতে পারতাম, জে ওয়াই কেও নিতে পারতাম, জে জেড কেও নিতে পারতাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম না, এই তিনটার ভিতর থেকে আমরা জে জেড কে বেছে নিয়েছি। তাহলে আমরা যে আইগেন স্টেট তৈরি করছি তার জন্য একটা কোয়ান্টাম নাম্বার আছে জেড কম্পোনেন্টের জন্য এবং আরেকটা কোয়ান্টাম নাম্বার আছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য, যেটাকে আমরা বলছি, যেটা স্কয়ারকে আমরা বলছি জে স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমার আইগেন স্টেট ফর এখন আমার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম যদি আমি টোটালি সলভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম যদি আমি টোটালি সলভ করতে চাই তাহলে বেসিক্যালি হোয়াট উই নিড, তুমি যদি আবার হারমোনিক অসিলেটরের প্রবলেমে ফিরে যাও তাহলে একটা প্রবলেম টোটালি সলভ করার অর্থটা কি বলো দেখে। একজন আমাকে বলো যে একটা প্রবলেম টোটালি সলভ করার অর্থটা কি? স্যার এনার্জি আইগেন ভ্যালু গুলো পাওয়া লাগবে। শুধু কি এনার্জি থাকে একটা সিস্টেমে? স্যার বিভিন্ন স্টেট থাকবে। বলো দেখি কে বলতে পারে। স্যার ওয়েভ ফাংশন গুলো বের করতে হবে স্যার। ওয়েভ ফাংশন গুলো বের করতে হবে। স্যার এনার্জি স্টেট গুলো পাওয়া লাগবে। কয়টা স্টেট আছে? ঠিক আছে ঠিক আছে, শোনো, কোয়ান্টাম মেকানিক্সে বিশেষ করে ম্যাট্রিক্স ফর্মালিজমের কনটেক্সটে যখন আমরা আসি তখন একটা প্রবলেমের কমপ্লিট সলিউশন মানে কি জানো? মানে হচ্ছে ওই প্রবলেমটার সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো অপারেটর আছে সেই অপারেটরগুলো ম্যাট্রিক্স বের করে ফেলা। ভালো করে খেয়াল করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেমের সাথে এই ম্যাট্রিক্স কেবল এই অপারেটরগুলো আছে, তাই না? আমি যদি একটা সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা চিন্তা করি, দেন উই হ্যাভ these dynamical brackets.
তাহলে ওই প্রবলেমটার টোটাল সলিউশনের অর্থ হচ্ছে যে আমি এর জন্য ম্যাট্রিক্স বের করে ফেলবো, এর জন্য ম্যাট্রিক্স বের করে ফেলবো, এর জন্য ম্যাট্রিক্স বের করে ফেলবো, এর জন্য matrix বের করে ফেলবো। যখনই ম্যাট্রিক্স গুলো বের করে ফেললাম আমার প্রবলেমের সলিউশন হয়ে গেল। এই কথাটা এখন একটু মেলাও, হারমোনিক অসিলেটরের প্রবলেমের সলিউশন কখন হয়েছিল আমার? যখন আমি হ্যামিল্টনিয়ানের জন্য ম্যাট্রিক্সটা বের করে ফেলেছিলাম। এই ম্যাট্রিক্স থেকে আমি কি পেয়েছি? সমস্ত এনার্জি আইগেনভ্যালু পেয়ে গেছি। যখন আমি পজিশনের জন্য ম্যাট্রিক্স বের করে ফেলেছিলাম, যখন আমি মোমেন্টামের জন্য ম্যাট্রিক্স বের করে ফেলেছিলাম। এই দুটো ম্যাট্রিক্স বের করতে যেই আমার এ ডায়াগ্রামের জন্য ম্যাট্রিক্সের প্রয়োজন পড়েছে এবং এর জন্য ম্যাট্রিক্সের প্রয়োজন পড়েছে। আর এইটা ম্যাট্রিক্স বের করতে যে আমার নাম্বার অপারেটরের জন্য ম্যাট্রিক্স তৈরি করার প্রয়োজন হয়েছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। প্রবলেমের সলিউশন মানে কি এটা তো বুঝতে হবে। তাহলে এখন বলো অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম সলভ করার অর্থটা কি? কি বলো? কি শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ, কি অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেম তুমি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করে ফেলবে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই প্রত্যেকটা অপারেটরের ম্যাট্রিক্স তুমি বের করে ফেলবে। জি স্যার। এটাই হচ্ছে রিয়েলি প্রবলেমের সলিউশন। যেমন তোমাকে আমি বলি, ওয়েভ ফাংশন গুলো যদি তোমার জানা থাকে, এটা কাইন্ড অফ র ম্যাটেরিয়াল, এটা দিয়ে তুমি খুব বেশি দূর আগাতে পারবে না। যেমন হাইড্রোজেন অ্যাটমের জন্য আমি যদি তোমাকে সমস্ত ওয়েভ ফাংশন দিয়ে দিই, যতগুলো পসিবল স্টেট আছে 1s, তারপরে হলো 2s 2p, তারপরে হলো 3s 3p 3d, এগুলো সবই তো পসিবল এনার্জি মানে কোয়ান্টাম স্টেটের কথা। এবং এর প্রত্যেকটার জন্য একটা করে কি আছে? ওয়েভ ফাংশন আছে, ঠিক কিনা? এই সমস্ত ওয়েভ ফাংশন যদি আমি তোমার হাতে ধরিয়ে দিই, তুমি কি শুধু ওয়েভ ফাংশন গুলোর দিকে তাকিয়ে এনার্জি আইগেন ভ্যালু, ওই জায়গাতে তার মোমেন্টাম কত, পজিশনের জন্য এক্সপেকটেশন ভ্যালু, এগুলো আমাকে দেখে বলে দিতে পারবে? না স্যার, বলা তো যাবে না। না, বলে দিতে পারবে না। তোমার কাছে আমি দিয়েছি তো ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন যদি তাকিয়ে থাকে, ওই ওয়েভ ফাংশন নিয়ে তুমি যদি প্রপারলি হিসাব কিতাব করা জানো, যে ওয়েভ ফাংশন জানা থাকলে কি করে এনার্জি বের করতে হয়, এগুলো যদি জানো তাহলে সেই সমস্ত লম্বা চওড়া অঙ্কগুলো করে করে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে ইন দ্যাট সেন্স ওয়েভ ফাংশন ইজ কাইন্ড অফ র ম্যাটেরিয়াল। ওটা হাতে থাকলে যে প্রসেস করা জানে, সে অন্যান্য প্যারামিটার গুলো ওর ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারবে। আর তুমি যখন ম্যাট্রিক্স তৈরি করে ফেলো, তখন আসলে তুমি প্রসেস করেই ওই সমস্ত ডাইনামিক্যাল ভ্যারিয়েবল গুলোর মেজার করলে কি পাওয়া যাবে না যাবে সেই ভ্যালুটা একবারে তুমি দেখে ফেলো। ম্যাট্রিক্স হলো তোমার সেই চার্ট, যেই চার্টে অলরেডি সমস্ত হিসাব করে দেয়া আছে। তুমি কি বুঝছো কথাটা? জি স্যার। হ্যাঁ, কেমন? যেমন তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের কথাই চিন্তা করো, ধরা যাক তুমি 1s স্টেটের কথা বলি, তাহলে তোমার এটা আমি যদি এইভাবে বলি 1s, তাহলে এটা কি জিনিস বলো, বলতে হবে। স্যার 1s স্টেটের এনার্জি, হ্যাঁ, এনার্জির আইগেন ভ্যালু, তাই না? আইগেন ভ্যালু। জি হ্যাঁ, স্যার। তাহলে এটার জন্য যদি একটা ম্যাট্রিক্স বের করো এবং সেই ম্যাট্রিক্স এলিমেন্টটা যদি হয় a, কি নাম দেব? 1s দিতে পারি তো এরকম নাম, তাই না? জি স্যার, দেওয়া যাবে। তাহলে এইভাবেই তো হ্যামিল্টনিয়ানের এ কেন লিখবো, এটাকে আমি এইচ লিখবো, এইভাবেই তো ম্যাট্রিক্সটা তৈরি হয়। সেই ম্যাট্রিক্সটাই তো হ্যামিল্টনিয়ানের জন্য ম্যাট্রিক্স। এবং সেই ম্যাট্রিক্সের ভিতরে কি প্রত্যেকটা স্টেটের আইগেন ভ্যালু গুলো পেয়ে যাবে না তুমি? তাহলে ম্যাট্রিক্স তৈরি করে ফেলা মানে কিসের ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে? হ্যামিল্টনিয়ান অপারেটরের ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। এই ম্যাট্রিক্স যখন তুমি তৈরি করে ফেললা, এই ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা স্টেটের এনার্জি তোমার দেয়া থাকে, সেটাই তো চার্ট। কাজেই সলিউশন মানে কিন্তু এই, এবং আসল সলিউশনের তাৎপর্যটা এখান থেকে বুঝতে হবে। ম্যাট্রিক্স ফর্মালিজম এই কাজটা কি অসাধারণ ভাবে করে। সে কি কোথায় কি ইন্টিগ্রেশন করে টোরে কিছু করছে? কিচ্ছু করেনি। তোমাকে একটা বুদ্ধি বাতলে দিয়েছে, যেই বুদ্ধি দিয়ে
তুমি এই সমস্ত অপারেটরের জন্য ম্যাট্রিক্স গুলো তৈরি করতে পারো। and once the matrices are constructed, the problem is totally solved. ওই প্রবলেমে আর নতুন করে বের করে নেওয়ার মতো কোনো ইনফরমেশন নাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে যে কথাটা দাঁড়ালো, এত কথা বলার ফলাফল হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রবলেমের সলিউশন মানে হচ্ছে এই সমস্ত জিনিসের জন্য ম্যাট্রিক্স বের করা। এর মধ্যে যেটা বলছিলাম যে দুটো তো আইগেন স্টেটে চলে আসে, একটা হলো ফর দ্য জেড কম্পোনেন্ট আর একটা হলো এছাড়াও তো আমার দুটো থেকে গেল, একটা হলো jx একটা হলো gy। এই দুটো বের করার জন্য আমরা বুদ্ধি বের করছিলাম এবং সেই বুদ্ধি বের করতে গিয়ে আমার দুটো আর নতুন অপারেটর তৈরি করতে হয়েছে, যে প্লাস মাইনাস এগুলোকে একত্রে আমরা কি নামে রেখেছিলাম? ল্যাডার অপারেটরস। এদেরকে একত্রে আমি যে নামে রেখেছিলাম সেটা হলো ল্যাডার অপারেটরস। আমি যেহেতু x এবং y নিয়ে আইগেন স্টেট কনস্ট্রাক্ট করতে পারছি না, কাজেই আমাকে এমন একটা উপায় বের করতে হবে, এমন কিছু সাহায্য নিতে হবে যেটা জে স্কয়ারের সাথে কমিউট করে। তার মানে জে স্কয়ারের সাথে এমন কিছু, যেটা দিয়ে কিন্তু আমি ইচ্ছা করলে একটা আইগেন স্টেট তৈরি করতে পারি। এখন দেখো জে স্কয়ারের সাথে কি এগুলো কমিউট করে? ল্যাডার অপারেটরগুলো কমিউট করে? না স্যার, বলো। করেন না স্যার। করে, কারণ জে স্কয়ারের সাথে jx ও কমিউট করে, জে স্কয়ারের সাথে gy ও কমিউট করে, ঠিক যেভাবে জে স্কয়ারের সাথে jz কমিউট করে। তাহলে দেখা যাচ্ছে যে জে স্কয়ার এবং এগুলো নিয়ে কিন্তু ইচ্ছা করলে আইগেন স্টেট তৈরি করা যায়। আবার এই যে এইখানে যে তোমার জে প্লাস এবং জে মাইনাস আছে, এই দুটো যদি আমি যোগ করি এবং সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? jx। ঠিক তেমনি আমি যদি বিয়োগ করি এবং ওই 1/2i দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? gy। তাহলে কথাটা হলো কি, আমি যদি কোনোভাবে এদের জন্য ম্যাট্রিক্স বের করতে পারি তাহলে সেই ম্যাট্রিক্স যোগ করে jx এবং সেই ম্যাট্রিক্স একটা থেকে আরেকটা বিয়োগ করে আমি এটার জন্য ম্যাট্রিক্স বের করে ফেললাম। আমি এটার জন্য ম্যাট্রিক্স বের করে ফেললাম এবং এটার জন্য ম্যাট্রিক্স। এই দুই ম্যাট্রিক্সকে যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার x এর জন্য, তার মানে jx এর জন্য ম্যাট্রিক্স বেরিয়ে যাবে। আবার এই ম্যাট্রিক্স থেকে যদি এই ম্যাট্রিক্স আমি বিয়োগ করি এবং বিয়োগ করে যদি 1/2i দিয়ে ভাগ করি তাহলে jy এর জন্য ম্যাট্রিক্সটা আমার বেরিয়ে যাবে। তাহলে কি, তাহলে যে ল্যাডার অপারেটরগুলোর যে ইন্ট্রোডাকশন, এই যে ল্যাডার অপারেটরগুলো নিয়ে আসলাম, এই ল্যাডার অপারেটরগুলো নিয়ে আসার অর্থ হচ্ছে বা কারণ হচ্ছে যে আমরা আসলে এদের সাহায্য নিয়ে আলটিমেটলি jx এবং jy এর জন্য ম্যাট্রিক্স। ল্যাডার অপারেটর আমরা অন্য কাজেও ব্যবহার করেছি। এই ল্যাডার অপারেটর ব্যবহার করে আমরা দেখিয়েছি m এবং j, ছোট হাতের j, এই যে দুটো কোয়ান্টাম নাম্বার আছে এদের ভিতরে সম্পর্কটা আছে, এগুলো আমরা ক্লাসে পড়েছি। আমরা ক্লাসে দেখিয়েছি যে একটা স্টেট ভেক্টর তৈরি করতে গেলে যে দুটো কোয়ান্টাম নাম্বার আসে, একটা হলো m একটা হলো j, এদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে for a given value of j there are 2j plus 1 m values যাদের শুরু হলো -j থেকে
তারপরে হলো মাইনাস জে প্লাস 1 শেষ হয়ে যাবে প্লাস জে পর্যন্ত। এখানে যে শেষ হয়ে যাবে এবং এখানে আমার যে ভ্যালু আছে সেটা হচ্ছে 2j প্লাস 1 সংখ্যক। এবং আমরা আরো একটা জিনিস দেখেছি, এটাও ক্লাসে দেখেছি, যে j এর যে ভ্যালু these are positive values but they are restricted to n by 2, যেখানে n সমান 0 1 ইন্টিজার। মানে j এর পসিবল ভ্যালু গুলো কি হতে পারে? j এর পসিবল ভ্যালু গুলো হতে পারে 0 হাফ 1 3 by 2 এটসেট্রা। এগুলো কিন্তু আমরা ক্লাসে সব করেছি। তোমাদের কি কিছু মনে আছে এগুলো? কিছু কি মনে মনে পড়ছে নাকি? স্যার এগুলো একেবারে শেষ ক্লাসে পড়াইছিলেন তো, এগুলো নিয়ে কথাবার্তা একটু কম হয়েছে। কম হয়েছে, কিন্তু এগুলো বেশি মনে থাকার কথা শেষ ক্লাসে যেহেতু আর কি। তো ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখেছি এবং এই জিনিসগুলো যখন আমরা দেখেছি তখন আমরা এই যে স্টেট ভেক্টর গুলো লেখার আসলে এটা এইভাবে লেখা উচিত, ইট ডাজন্ট ম্যাটার। আমি এম আগে দিয়ে লিখেছি, তুমি ইট ডাজন্ট, বাট এটা ইটস বেটার আগে যে দিয়ে লেখা। তাহলে আমি তোমাদের বোধহয় দেখেও ছিলাম যে স্টেট ভেক্টর গুলো কিভাবে, তুমি যদি একেবারে রিয়েল রিপ্রেজেন্টেশনে যেতে চাও তাহলে এটার অবস্থাটা দেখো। তোমাদের কিছু মনে আছে কিনা আমরা শিওর, কিন্তু আমি কি কি বলেছিলাম সেটা আমি আজকে একটু কভার করতে চাই, তাই বলছি। ধরা যাক যে তোমার একটা সিস্টেম যেখানে জেড ভ্যালু হলো হাফ, তাহলে পসিবল স্টেট ভেক্টর গুলো কি কি হবে আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। কি হবে? হাফ হাফ হাফ, তারপরটা কি হবে? স্যার মাইনাস হাফ। মাইনাস। তাহলে এটা হলো এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন, এটা তো সিম্বলিক্যালি লিখেছে। এখন তুমি যদি এটার উপরে জে স্কয়ার দিয়ে অপারেট করো তাহলে কি পাবা? সরি, ভুল ইয়ে করলাম, সমান চিহ্ন নয়। তুমি যদি এই স্টেট ভেক্টরটার উপরে জে স্কয়ার দিয়ে অপারেট করো তাহলে কি পাবা? স্যার হাফ পাবো। হাফ পাবা। এই যে স্টেট ভেক্টরটা, এইটা কি জে স্কয়ারের আইগেন স্টেট নয়? এতক্ষণ কি বললাম? এই যে স্টেট ভেক্টরটা, এটা কি জে স্কয়ারের আইগেন স্টেট নয়? তোমরা কি শুনছিলা? আইগেন স্টেট। হ্যাঁ, এটা জে স্কয়ারের আইগেন স্টেট। তাহলে অন্তত এটা তো বুঝতেই পারছো, এইখানে পাবা হলো এবং পাবা হলো, এটা বুঝতে পারছো না? যদি আইগেন স্টেট হয় তাহলে তো অপারেট করলে একটা আইগেন ভ্যালু পাবা, আইগেন স্টেট না হলে তুমি আইগেন ভ্যালু পেতে না। কিন্তু আইগেন স্টেট হওয়ার কারণে ওই অপারেটর যদি, যে অপারেটর আইগেন স্টেট সেটা যদি অপারেট করে তাহলে একটা আইগেন ভ্যালু পাওয়া যায় এবং ঠিক ওই স্টেট ভেক্টরটাকে আবার এখানে পাওয়া যায়। এটা কি বোঝা যায়? না কি তোমরা কথাবার্তা বলো না? স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম যে হাফ পাবো আর ওই আইগেন স্টেটটা আবার ফিরে পাবো। হাফ পাবো না, সেটাই হলো কথা। এইখানে অপারেট করলে কি পাবো? আবার আইগেন ভ্যালু পাবো না? পাবো না পাবো না? পাবো। ভালো করে শোনো, অনেক মজার জিনিস আছে। পাবো কি পাবো না? দুইটাতেই পাবো স্যার। দুটোতেই পাবো, কারণ দুটোই হচ্ছে জে স্কয়ারের আইগেন স্টেট স্যার। হ্যাঁ। এখন আমাকে বলো, এইখানে যে আইগেন ভ্যালুটা পাবা আর এইখানে যে এই আইগেন ভ্যালুটা পাবা, এই দুটো আইগেন ভ্যালু কি আলাদা নয়?
আলাদা তো, কেন আলাদা? ফাংশনটা আলাদা না স্যার, দুইটা। এই দুটো আইগেনভ্যালু পাবে একই আইডেন্টিক্যাল। কেন? ব্যাখ্যা করো, ব্যাখ্যা। তার কারণ তুমি যে অপারেটরটা দিয়ে অপারেট করেছো সেটা হলো জে স্কয়ার। জে স্কয়ারের জন্য এখানে কোয়ান্টাম নাম্বার কোনটা? স্যার প্রথমটা। প্রথমটা। প্রথমটাতে কি কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ কি না? ঝটপট। না, স্যার না, পরিবর্তন। প্রথম কোয়ান্টাম নাম্বার যেটা জে স্কয়ারের ভ্যালু নির্ণয় করে সেখানে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আইগেন ভ্যালু কি করে ডিফারেন্ট হয়? আইগেন ভ্যালু একই, এবং সেই আইগেন ভ্যালু কি? সেই আইগেন ভ্যালুটা হচ্ছে h cut square half plus 1। এটা বললাম কোন জায়গা থেকে এসছে? এইটা হলো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কয়ার। বোঝা গেল? এটা কি দেখেছো কখনো? জি স্যার। হ্যাঁ দেখছি স্যার। হ্যাঁ, এই হচ্ছে তাহলে আইগেন ভ্যালুটা কত? আইগেন ভ্যালুটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত কত? তো আইগেন ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 3/2, তাহলে হলো 3/4, 3/4 h cut স্কয়ার, তাই না? এইটা হচ্ছে আইগেন ভ্যালু। এখন আমাকে বলো, এটা বললে ছুটি দিয়ে দেবো, বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে। এই একই আইগেন স্টেট, তার মানে যখন জে সমান হলো, তোমার কিন্তু শুধু এই একটা ভ্যালু দরকার। এই একটা ভ্যালু পাওয়া গেলেই তোমার এন সমান যে একবার হয় হাফ আর একবার যে হয় মাইনাস হাফ, এটা বোঝা হবে। আর তাহলে স্টেট ভেক্টর যে একটা হয় হচ্ছে হাফ হাফ, আর একটা যে হয় হাফ মাইনাস হাফ, সেটাও বোঝা হবে। আর আমি যদি এইটা দিয়ে অপারেট করি কি পাওয়া যাবে? আর এখানে যদি অপারেট করি তাহলে কি পাওয়া যাবে বল? প্রথম কথা হচ্ছে যে আমি যে স্টেট ভেক্টরটা তৈরি করেছি জে এবং এম দিয়ে, এটা জে স্কয়ারের জন্য আইগেন স্টেট এবং জে জেড এর জন্য আইগেন স্টেট। তাহলে কি হলো? আবারও আইগেন ভ্যালু ইকুয়েশন। এখানে পাবো হচ্ছে একটা আইগেন ভ্যালু, যেহেতু আইগেন স্টেট, ঠিক তেমনি এখানেও পাবো আমি কিন্তু ক্লাস শেষ করার আগে এই আইগেন ভ্যালুগুলো কত আছে সেটাও আমাদের ক্লাসের স্লাইডগুলো দেখলে, ক্লাস এর প্রেজেন্টেশন গুলো দেখলে দেখবে যে সেখানে করে দেওয়া। তাহলে এখন বলে এখানে আইগেন ভ্যালু কত হবে? এখানে আইগেন ভ্যালু কত হবে? প্রথমে বলো এই দুটো আইগেন ভ্যালু কি একই হবে না আলাদা হবে? ঝটপট আমি শুনতে চাই। এই তোমরা একেবারে এরকম নিশ্চুপ কেন? আইগেন ভ্যালু গুলো কি একই হবে না আলাদা হবে? একই হবে তো। না, এখানে এক হবে না। তার কারণ দেখো, এখানে জেড এর জন্য কোয়ান্টাম নাম্বার হলো হাফ, এখানে জেড এর জন্য কোয়ান্টাম নাম্বার হচ্ছে মাইনাস হাফ। এক হবে কি করে? এর আগের বারে দুটো কোয়ান্টাম নাম্বারে কোনোটাতেই পরিবর্তন ছিল না যখন আমি জে স্কয়ার নিয়ে কাজ করেছিলাম, কারণ সেই কারণেই আইগেন ভ্যালুগুলো আইডেন্টিক্যাল ছিল। এখন দেখো জেড এর জন্য যে কোয়ান্টাম নাম্বার গুলো আছে, একটা হলো হাফ, একটা হলো মাইনাস হাফ, কাজে আইগেন ভ্যালু তো এক না, যেহেতু কোয়ান্টাম নাম্বার আলাদা। তাহলে প্রথমটার জন্য যে আইগেন ভ্যালু সেটা হচ্ছে কত? h কাট বাই 2, আর দ্বিতীয়টার জন্য যে আইগেন ভ্যালু সেটা হলো h কাট বাই মাইনাস। তার মানে কি
এইটার জন্য তুমি যে আইগেন ভ্যালু পেয়েছো সেটা হলো এম এইচ কাট, এটার জন্য এম এইচ কাট, কিন্তু প্রথমটার জন্য এম এর ভ্যালু হলো হাফ, দ্বিতীয়টার জন্য এম এর ভ্যালু হচ্ছে -1। মাথায় কি কিছু যাচ্ছে কিনা? কিছু কি বুঝতে পারছো তোমরা? আমার খুব সারপ্রাইজিং লাগছে না, ঠিক আছে? স্যার বুঝতে পারতেছি স্যার। বুঝতে পারছো? তাহলে কথা বলো। স্যার প্রথমটির জন্য আইগেন ভ্যালু এম এইচ কাট, হ্যাঁ, আর দ্বিতীয়টার জন্য আইগেন ভ্যালু এম এইচ কাট, কিন্তু একটার জন্য এম এর ভ্যালু হাফ, একটার জন্য এম এর ভ্যালু মাইনাস হাফ। হ্যাঁ, দ্যাটস ইট। মানে মান একই কিন্তু দিক বিপরীত এরকম। এক্স্যাক্টলি তার মানে হলো ওই রকম একটা সিস্টেম, তোমার যে ইজিক্যাল টু হাফ নিয়ে যদি একটা কোয়ান্টাম সিস্টেম থাকে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটটা এমন যে তুমি যদি তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো তাহলে সবসময় তুমি পাবা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার যদি ক্যালকুলেট করো তাহলে সবসময় তুমি পাবা 3/4 এইচ কাট স্কোয়ার। কিন্তু তুমি যদি ওই একই কোয়ান্টাম স্টেটে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর দ্য জেড কম্পোনেন্ট মেজার করো তাহলে তুমি দুটো পসিবল ভ্যালু পেতে পারো। একটা হচ্ছে মাইনাস হাফ এইচ কাট আর একটা হলো মাইনাস হাফ এইচ কাট। এবং এটা কমন সেন্স। তুমি চিন্তা করো যে তোমার একটা কোয়ান্টাম সিস্টেম আছে যেটার একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এবং তোমাকে বলে দেয়া হলো যে এর জন্য যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য যে কোয়ান্টাম নাম্বার সেটা হলো হাফ। তাহলে নিশ্চয়ই তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ভ্যালু আছে, একটা ম্যাগনিটিউড আছে, সেই ম্যাগনিটিউডের স্কোয়ার যদি তুমি নাও তাহলে তুমি পাবা 3/4 এইচ কাট স্কোয়ার। যদি স্কোয়ার নাও এইচ কাট, এইচ কাট স্কোয়ার, যদি তুমি জে স্কোয়ারের কথা চিন্তা করো, জে স্কোয়ার তো আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম না, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার রুট করলে তুমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা পাবা। এখন কথা হলো ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা, এই অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড হচ্ছে এটার লেন্থ, ঠিক তো? তাহলে এই যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় তাহলে এইটার জেড কম্পোনেন্ট এরকম হতে পারে, দেখতে পাচ্ছ? জি স্যার। আবার যেহেতু এটাই ম্যাগনিটিউড, এটাই যেহেতু ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা এরকম হওয়ারও মানে যা, ম্যাগনিটিউডে কি কোনো পরিবর্তন হলো? না স্যার। তখন জেড কম্পোনেন্টটা কেমন, তখন জেড কম্পোনেন্টটা কেমন হবে? নেগেটিভ দিকে, মানে যে নেগেটিভ দিকে। তার মানে তুমি যখন ম্যাগনিটিউড জানো তখন তুমি এটাকে এইভাবেও পেতে পারো, এটাকে এইভাবেও পেতে পারো। এইভাবে পেলে প্লাস হাফ জেড এর দিকে, এইভাবে পেলে মাইনাস হাফ জেড এর দিকে। এখন প্রশ্ন দাঁড়ায়, এইটা এইরকম হতে পারে স্যার বলছেন এবং এটা এইরকম হতে পারে স্যার বলছেন, কেন এটা এরকম কেন হতে পারে না? এই যে কোনো রকম হতে পারে না, এটার একটা নাম আছে, এটার নাম কি বলো? এটা তোমরা শিখেছো, থার্ড ইয়ারে শিখেছো, এটা হলো স্পেস কোয়ান্টাইজেশন। কোয়ান্টাম মেকানিক্সে শুধুমাত্র যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কোয়ান্টাইজড হয় তা না, এটার ওরিয়েন্টেশনও স্পেসে কোয়ান্টাইজড। যে কোনো ডিরেকশনে থাকতে পারবে না, এরকমও আছে, এরকমও আছে, এরকম আছে না, হয় এরকম, নয় এরকম, নতুবা এরকম, নতুবা এরকম, কিন্তু যে কোনো ওরিয়েন্টেশনে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর থাকতে পারবে না। সেটা কোথা থেকে বোঝা যায়? সেটা বোঝা যায় এই জায়গা থেকে যে একটা জে এর ভ্যালুর জন্য এম এর ভ্যালুগুলো কিন্তু কোয়ান্টাইজড। এম এর ভ্যালুগুলো কোয়ান্টাইজড হওয়ার অর্থ হলো অ্যাঙ্গুলার মোমেন্টামের যে জেড কম্পোনেন্ট আছে সেই জেড কম্পোনেন্টের ভ্যালুগুলো কোয়ান্টাইজড। আর জেড কম্পোনেন্টের ভ্যালুকে যদি তুমি কোয়ান্টাইজড করতে চাও তাহলে স্পেসে তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে তুমি যে কোনো ভাবে প্লেস করতে পারবে না। এগুলো একটু মাথার ভিতরে ছবি তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো এগুলো সবই পড়েছো, কিন্তু আমি আজকে বুঝতে পারছি যে ফিজিক্যালি ধারণাগুলো খুব ভালো করে মাথার ভিতরে ঢোকেনি, একজনেরও ঢুকেছে বলে আজকে আমার মনে হলো না আর কি। এনিওয়ে, একটু যদি চিন্তা করো তাহলে অনেক মজার বিষয় এবং এগুলো আরো সুন্দর করে বুঝতে পারবে, এবং যত বুঝতে পারবে তত ভালো লাগবে। আমাদের সময় প্রায় শেষ। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। তার মানে কি কোশ্চেন নাই? ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ঠিক আছে স্যার বাবা আমরা হ্যাঁ বলো, কিছু বলবে? স্যার আমাদের প্রথম অধ্যায়ে যখন পড়তে যাচ্ছে তখন ডেন্সিটি আর ডেনসিটি ম্যাট্রিক্স এই দুইটা বুঝতে পারছি না, আমাদের মনে হয় এই দুটো আলোচনা হয়নি। কি কি বলো, আবার বলো তো একটু। স্যার প্যারিটি আর ডেনসিটি ম্যাট্রিক্স প্যারিটি আলোচনা করিনি বাবা। না ঠিক আছে, স্যার আই ডু আমি দ্যাট। মানে আমি শিওর যে ডেনসিটি ম্যাট্রিক্স আমি আলোচনা করিনি। আমি তোমাদের বলেছিলাম বোধহয় যে এটা একটা আমি পরে করবো আর কি, আরেকটু শক্তপোক্ত করে নিয়ে আমি ওখানে যাবো আর কি। তো ঠিক আছে, আমি ও দুটোই আলোচনা করবো। খুব ভালো আমাকে বলেছো। আর তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি প্যারিটি নিয়ে কথা বলিনি। আই ডিসকাস প্যারিটি। আমি প্যারিটিও তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং ডেনসিটি ম্যাট্রিক্সও করবো। তো মনে করিয়ে দিয়েছো, খুব ভালো করেছো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। আমি শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।